অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা শুনে আসছি যে গুম কমিশন কাজ করছে। গত 2024-এর আগস্ট মাসেই কিন্তু গুম কমিশন গঠিত হয়েছিল এবং গুম কমিশন কাজ করছিল যে অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে, তার সভাপতিত্বে আসলে মাইনুল ইসলাম চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতি গুম কমিশন কাজ করছিল। আর আমরা শুনে আসছিলাম যে সব বাহিনীগুলোর সংশ্লিষ্টতা সেই গুম কমিশনের রিপোর্টে উঠে আসবে। আর সাম্প্রতিককালে কিছু তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, বিশেষভাবে গত 4 জুন দ্বিতীয় দফায় যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে সংশ্লিষ্টতা আছে সেনাবাহিনী সহ অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যদের গুম এবং খুনের সঙ্গে। শেখ হাসিনা আমলে, তারা আওয়ামী লীগ আমলে পুরোটা সময় প্রায় এই গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং তারা ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র অফিসার্স, এবং অন্যান্য গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা তো রয়েছেনই। পুলিশ রয়েছেন, এখানে গোয়েন্দা শাখার লোকেরা রয়েছেন, র্যাব রয়েছেন, সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গুমের সঙ্গে জড়িত ছিলেন এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। তো সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যাপারে প্রকাশ্যে অত কথা হচ্ছিল না, আর সাধারণ মানুষের কাছে তাদের ব্যাপারে অত তথ্য থাকেও না। আমরা যেভাবে ডিবি সম্পর্কে কথা বলতে পারি বা যতটুকু জানি, র্যাব সম্পর্কে কথা বলতে পারি, সেনাবাহিনী সম্পর্কে আমাদের সেইভাবে জানাটাও কিন্তু সেরকম থাকে না। তাই আমাদের শুনতে হয় বেশিরভাগ সময়, আমরা খুব বেশি যে জানতে পারি এরকম না, অর্থাৎ আমাদের জানাটা খুব বেশি ওয়েল ইনফর্মড হয় না। বাট রিপোর্টে যেসব তথ্য উঠে এসেছে সেটি সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, একটি ইনস্টিটিউশন এবং বাংলাদেশের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, কিছু দুষ্কৃতিকারী অফিসার হাসিনার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় তারা যখন ডেপুটেশনে ছিলেন, প্রেশনে, তখন তারা এসব গুম খুনের সঙ্গে যুক্ত ছিলেন। এই রিপোর্টে কিন্তু মাইনুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে উঠে এসেছে। এবং প্রিয় দর্শক, আপনাদের জানা আছে সেনাবাহিনীর সদস্যরা, শুধু সেনাবাহিনী নয়, আসলে সশস্ত্র বাহিনী বলা উচিত, 3 বাহিনী এখানে আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। 3 বাহিনীর কর্মকর্তা পর্যায়ের লোকেরা অন্যান্য বাহিনীতে কিন্তু তারা প্রেশনে অনেক সময় নিয়োগ পেয়েছেন। যেমন র্যাবের এডিজি হিসেবে কাজ করেছেন অনেকেই, সেনাবাহিনীর অফিসার, নৌবাহিনীর অফিসার কিংবা বিমান বাহিনীর অফিসার। ডিজিএফআইতে তারা দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ পোস্টগুলো পরিচালক থেকে শুরু করে সব জায়গায়। এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, সেখানেও সেনাবাহিনীর কর্মকর্তারা দায়িত্বে ছিলেন এবং তারা দায়িত্ব পালন করছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে দায়বদ্ধ থেকে। আর প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তখন শেখ হাসিনা। তো সেনাবাহিনীর এখানে একটা এক্সকিউজ আছে, তারা বলবার চেষ্টা করছে যে সেনাবাহিনীর কাছে তারা সরাসরি দায়বদ্ধ ছিল না, তারা রিপোর্ট করছিল প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার কাছে। সেইটুকু ঠিক আছে, কিন্তু তারা তো মূলত সেনাবাহিনীর লোক। তারা যেখানেই দায়িত্ব পালন করুক সেটি একটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের সময়। তারা মূলত বিলং করে সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে, এবং তারা তাদের বাহিনীতে ফিরে গিয়েছে পরবর্তীতে। তো বাহিনী হিসেবে তারা দায় এড়াতে পারে না। তারা যদি বলে আমরা কিছু জানতাম না, এটা হবে না, কারণ তাদের বাহিনীরই লোক। আর সব কিছু হয়েছে ক্যান্টনমেন্টে, সেনা প্রধানের এবং অন্যান্য জেনারেল যারা আছেন, উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের নাকের ডগায় সব কিছু হয়েছে। আর এর প্রমাণ আমরা পেয়েছি সাবেক আরেকজন সেনা কর্মকর্তা, সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া 5 আগস্ট পরবর্তী সময়ে ওপেনলি বলেছেন তিনি যে তার কাছে 2 জন সেনা কর্মকর্তা আশ্রয় চেয়েছিলেন। তারা আসলে মূলত একটি এমপি পোস্টে আশ্রয় চেয়েছিলেন। পরবর্তীতে বিষয়টি তার কাছে পৌঁছয়। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তিনি তখন সেনাপ্রধান ছিলেন। সেই 2 জন বীর সেনানী, আমি বলবো বীর সেনানী, হাসিনার অন্যায় আদেশগুলো মানতে রাজি হননি। তারা গুম খুনের সঙ্গে যুক্ত থাকতে চাননি। তারা বলেছেন এটি বেআইনি কাজ, মানবতা বিরোধী কাজ, আমরা এগুলো করবো না। আর তখন তাদের জীবনের সংশয় দেখা দিয়েছিল, আর সেই ভয়ে তারা এমপি পোস্টে আশ্রয় নিয়েছিলেন। তো জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ইনফর্ম ছিলেন বিষয়টিতে, এবং সম্ভবত সেই জন্য তাদের প্রাণ বেঁচে গিয়েছে। আমি ধারণা করছি ইকবাল করিম ভূঁইয়ার বদান্যতা ছিল এখানে, তিনি হয়তো একটু শক্ত স্ট্যান্ড নিয়েছিলেন, সেই জন্যে তাদেরকে প্রাণে মেরে ফেলা হয়নি। কারণ সেটি হাসিনা সরকারের জন্যে সেদিনই হতে পারতো হাসিনার পতনের একটি মাইল ফলক, কিন্তু সেটি হতে পারেনি। বিষয়টি গোপন ছিল, বাট তাদের প্রাণ রক্ষা পেয়েছে।
তো সেনাবাহিনীর প্রধান স্বীকৃতি দিয়েছেন, কনফার্ম করেছেন যে এরকম ঘটনা ক্যান্টনমেন্টে ঘটেছে। তাহলে পরবর্তীকালের সেনাপ্রধান জানতেন না বিষয়টি, তারা এরকম বলবার চেষ্টা করছেন। কিংবা সেনাবাহিনীর অন্যান্য সিনিয়র অফিসাররা, অন্যান্য জেনারেলরা, তারা জানতেন না ক্যান্টনমেন্টে কি হচ্ছে এবং হাসিনা কিভাবে ব্যবহার করছে অবৈধভাবে সেনা কর্মকর্তাদের, এটি তারা জানতেন না। তারা বলবার চেষ্টা করছেন, বাট লাভ নেই, মানুষ অত বোকা না। আমরা বুঝি তারা সব কিছু জানতেন, জেনেও তারা না জানার ভান করতেন, দেখেও তারা না দেখার ভান করতেন। এবং সবচাইতে বড় ব্যাপার হলো হাসিনার বেআই যেই লোকটি ক্যান্টনমেন্টের ভিতরে রয়ের অফিস পরিচালনা করতেন, তানভীর সিদ্দিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তানভীর সিদ্দিক রয়ের অফিস পরিচালনা করেছেন কয়েক বছর ধরে ক্যান্টনমেন্টের ভিতরে, এমনকি কোন বিল্ডিংয়ে কোন ফ্লোরে সেগুলো পর্যন্ত এখন আলোচনায় আসে। তাহলে এগুলো সেনাবাহিনীর অন্যান্য জেনারেলরা জানতেন না। তাদের দেশপ্রেম এখানে কোথায়? সাম্প্রতিককালে জাতিসংঘের গোম বিষয়ক একজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। তিনি সেখানে বলেছেন সেনাবাহিনী মানবতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি তো তখন সেনাপ্রধান ছিলেন না, বাট একজন টপ জেনারেল ছিলেন সেনাবাহিনীতে। তিনি কি জানতেন না এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে খোদ, এবং বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের এখানে অফিস করছে ক্যান্টনমেন্টের ভিতরে? কোনো টপ জেনারেল এই দায় এড়াতে পারবেন? এই প্রশ্নগুলো আজ হোক কাল হোক খুব জোরালোভাবে সামনে আসবে না? তারা কি বলতে পারবেন হাসিনা করেছে তাই আমরা ভয় কিছু বলিনি? এটি সম্ভব? তারা তাদের চামড়া বাঁচাতে পারবেন? কখনই পারবেন না। এই সমস্ত অপকর্ম তারা জানতেন, তাদের নাকের ডগার উপরে হয়েছে সবকিছু। আর এখন প্রশ্ন হলো, বিষয়টা এবং মজারও বটে, এখন হঠাৎ করে এসে সেনা সদরের এই বক্তব্য কেন রাখতে হলো? স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বক্তব্য রাখছিলেন। তিনি কেন হঠাৎ করে বললেন যে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তদন্ত শুরু হয়েছে, যারা যারা গোমে জড়িত আমরা জানতে পেরেছি তারা অন্য বাহিনীতে ছিলেন, প্রেষণে, আমরা তাদের নিয়ন্ত্রণ করছিলাম না, বাট শোনা যাচ্ছে তারা কিছু গুম খুনের সঙ্গে জড়িত। তো এতদিন পর তাদের এই স্বীকারোক্তি কেন? তারা আগে কি করেছেন? ইদানিং তাদের উপর খুব চাপ বেড়ে গিয়েছে, সব মহল থেকে সরাসরি অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। তাই কি তারা নড়ে চড়ে বসেছেন? কিন্তু একটু দেরি হয়ে গেছে না? তারা শেষ রক্ষা করতে পারবেন? তাও ভালো, দেরি হলেও তারা যেহেতু কাজটি হাতে নিয়েছেন। কিছু কাজ এই বিষয়ে হওয়া দরকার, এই দেশের মানুষের জানা দরকার কোন কোন সেনা কর্মকর্তা জড়িত ছিলেন, কতটুকু দায় কার আছে, কতটুকু মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এখানে, সব কিছু এই দেশের মানুষের জানবার অধিকার আছে। সো ইট ইজ বেটার লেট দেন নেভার। দেরি হয়েছে, বাট কাজটি যদি তারা শুরু করে থাকেন, যেমনটি আজ তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে যে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ শুরু করেছে সেই কালপ্রিটদের খুঁজে বের করবার জন্যে, তাহলে তারা একটি প্রশংসনীয় কাজ করবে যদি হয়ে থাকে, যদি তিনি বা তার কর্মকর্তারা সেটি মেইন করে থাকেন। আর যদি আরেকটি আইওয়াস হয় তাহলে আমাদের কিছু বলবার নেই। আর সাম্প্রতিককালে যেসব জেনারেল পালিয়ে গেলেন ক্যান্টনমেন্ট থেকে, সেই দায়ও তাদের নিতে হবে পুরোপুরি। সেনা সদরকে নিতে হবে, সেনাবাহিনীর প্রধানকে নিতে হবে। যারা যারা পালিয়ে গেলেন, যাদের বিষয়ে সরকার সতর্ক করেছিল ক্যান্টনমেন্টকে, সেনা সদরকে সতর্ক করা হয়েছিল, সেনাবাহিনীর প্রধানকেও জানানো হয়েছিল, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারি ছিল। যেসব জেনারেলের উপর, যেসব ব্রিগেডিয়ার জেনারেলের উপর, যেসব সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার উপর, তারা কিন্তু সব একে একে ক্যান্টনমেন্টে তাদের নজরদারিতে থাকবার কথা ছিল। তারা সেই নজরদারি অবস্থান থেকে বেরিয়ে গেলেন। শুধু বেরিয়ে যাননি, তাদের অনেকেই দেশ ছেড়েছেন। এই কাজটি কিভাবে হতে পারল? এটা একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন সর্বমহলে। তো এই সব প্রশ্নের উত্তর দেবার জন্য তারা তৈরি আছেন কিনা? উত্তর কিন্তু আমাদের চাই, আজ হোক কাল হোক, এই উত্তরগুলো তাদের দিতে হবে। তো আমরা অবশ্যই বলবো, ভিডিও বন্ধ করবার আগে, শেষ করবার আগে, তারা যদি সত্যিকার অর্থে কাজে হাত দিয়ে থাকেন তদন্ত করবার জন্যে, একটি ভালো কাজ হয়েছে এবং এটি এগিয়ে নেওয়া দরকার। নির্মোহভাবে একটি তদন্ত হওয়া দরকার, যেই তদন্তে সব কিছু বেরিয়ে আসবে এবং কালপ্রিটরা সাজা পাবে, একটি দৃষ্টান্ত স্থাপিত হবে
ভবিষ্যতে আর কোনো সেনা কর্মকর্তা এইসব অন্যায় আবদার রক্ষা করবার জন্যে উপরের মহলের নষ্ট রাজনীতিবিদদের কখনো সাহস পাবেন না, এবং সেনাবাহিনীর মর্যাদাও রক্ষিত হবে সেভাবে। এইটাই চাই আমরা। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।